So thank you again, everyone. This is my probably আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ? হ্যালো? না। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার পাচ্ছি শুনতে। হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। কিন্তু পরিষ্কার শুনতে পাচ্ছ কি? হ্যাঁ স্যার পাচ্ছি। হ্যাঁ স্যার হ্যাঁ একদম শুনতে পাচ্ছি। বেশ বেশ। আসলে ইন্টারনেট কানেকশনটা একটু আনস্টেবল হয়েছে, তাই পরিষ্কার শোনা যাচ্ছিল না। এই ঝড়ের জন্যই হয়েছে। তো যাই হোক, লেট আস কন্টিনিউ। আমার কিছু করার নেই। যদি যখন শুনতে পারবে না বলবে, একবার ডিসকানেক্ট করবে, আবার রিকানেক্ট করার চেষ্টা করবে। সো আমরা শুরু করছি। So in the previous two classes, I have actually discussed about the influence of the specifically Latin influence on the English language, and in the previous class we have also talked about the basic introductory portion of the history of the English language. History of the English language e কতগুলো বিভিন্ন ভাষার প্রভাব এবং কতগুলো ভাষা মিলিয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যাকচুয়ালি ক্রিয়েটেড হচ্ছে তার যে হিস্ট্রি সেটা আমি বলেছিলাম। আজকের ক্লাসে আমরা যে স্পেসিফিক জায়গাটা নিয়ে আলোচনা করব, দ্যাট ইজ দ্য স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্স অন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। পরীক্ষার পরে আমাদের সিলেবাসের মধ্যে আছে স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্স অন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ। আমরা শুরু করব। শুরু করার আগে প্রথমেই যেটা বলে দেব যে হোয়াট ইজ স্ক্যান্ডিনেভিয়া। স্ক্যান্ডিনেভিয়া বলতে আমরা কি বুঝি একবার আমরা নেটটা একটু স্লো থাকার ফলে বিষয়টা বড্ডই স্লো হচ্ছে আর কি। ওয়ার্ল্ড ম্যাপের দিকে যদি আমরা তাকাই তাহলে ইংল্যান্ডের অনেকটা উপরে, মানে বেসিক্যালি আমরা যদি ইউরোপিয়ান ম্যাপের দিকে তাকাবার চেষ্টা করি তাহলে অনেকটা আমাদের ক্রোকোডাইলের মুখের মতো, অলমোস্ট দ্য শেপ অফ দ্য ক্রোকোডাইল, একটা যে আইল্যান্ড গ্রিনল্যান্ডের ঠিক তলার দিকে যে আমরা দেখতে পাচ্ছি সুইডেন, নরওয়ে এবং এই তিনটে দেশকে একসঙ্গে স্ক্যান্ডিনেভিয়ান এইটা সুইডেন এবং নরওয়ে, and this is Germany. ফলে আমরা জানি that the English language today which stand itself is a Germanic language. It is actually a language created by the Germanic tribe. আমরা জানি এটা। এর ফলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে ল্যাঙ্গুয়েজটা জার্মানিক ট্রাইবের দ্বারা ক্রিয়েটেড বাই দ্য অ্যাংলো-স্যাক্সন কমিউনিটি, অ্যাঙ্গলস, স্যাক্সন এন্ড দ্য জুস, তারা এই জার্মানিক ল্যান্ড থেকে, মার্শ ল্যান্ড থেকে ইউকেতে গিয়েছিল এবং তাদের ল্যাঙ্গুয়েজ তারা প্রপাউন্ড করার চেষ্টা করেছিল। ক্রিশ্চিয়ানাইজেশন অফ দ্য ইংল্যান্ড। স্মৃতি জয়েন করে দিয়েছি? হয়ে গেছে। সো এই যে স্ক্যান্ডিনেভিয়া, এই স্ক্যান্ডিনেভিয়া, নরওয়ে, ডেনমার্ক এবং সুইডেন অ্যারাউন্ড 7th সেঞ্চুরি এবং 8th সেঞ্চুরি, এই সময় প্রথমবার এদের যে ভাইকিং ইনভেশন, এদের যে জলদস্যুদের যে ইনভেশন, এটা 7th এবং 8th সেঞ্চুরিতে হয়। তার আগে অলরেডি অ্যাঙ্গল, স্যাক্সন এবং জুটরা এই জার্মানি থেকে গিয়ে ইউকেতে সেটেল করেছে। এর ফলে যেটা ঘটে, প্রিয়াকে জয়েন করে। আসলে নেট কানেকশনটা আমার খুবই আনস্টেবল হচ্ছে, কেন এখন জানি না। তার একটা বড় কারণ হচ্ছে হয়তো চারিদিকে বাজ পড়ছে বলে, এবং সেজন্য একটু আনস্টেবল হচ্ছে। কিন্তু তোমরা আমার কথা তো শুনতে পাচ্ছ তো? হ্যাঁ স্যার শুনতে পাচ্ছি। হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। বেশ বেশ। ফলে এই যে জার্মানিক কমিউনিটি যারা ইউকেতে গিয়ে সেটেল করে অ্যারাউন্ড 5th সেঞ্চুরি এবং 6th সেঞ্চুরি, এবং 597 এ ক্রিশ্চিয়ানাইজেশন অফ দ্য ইংল্যান্ড হয়, কনভার্সন অফ দ্য ইংল্যান্ড ইনটু ক্রিশ্চিয়ানিটি। এর অনেক পরে নরওয়ে, সুইডেন এবং ডেনমার্কের লোকেরা, ড্যানিশ, নরওয়েজিয়ান এন্ড সুইডিশ, এরা গিয়ে
ইংল্যান্ডে আক্রমণ করে। এবং তোমরা জানো আমি অলরেডি বলেছি about the Viking activity in the British Isles. The Viking মানে জলদস্যু। The Viking activity in the British Isles occurred during the early Middle Ages, the 8th to the 11th centuries, when the Norsemen from the Scandinavia traveled to the Great Britain. Great Britain মানে আজকের গ্রেট ব্রিটেন নয়, আজকের গ্রেট ব্রিটেন ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং আয়ারল্যান্ড নিয়ে তৈরি। and Ireland to settle, trade and raid, এবং raid করার জন্য গিয়েছিল। And those who came to the British Isles have been generally referred to as the Vikings. Some scholars have debated whether the term Viking represented all the Norse settlers or just those who raided. So these are basically Norsemen. Norse উপত্যকা থেকে যেহেতু এরা আসছিল, North Germanic ethno-linguistic group of the early Middle Ages, তাই এদেরকে নর্সমেনও বলা হয়। এবার একটা কিন্তু বিরাট বড়, এদের এখানে আসার ফলে একটা কিন্তু বিরাট বড় সুবিধা হয়েছিল। সুবিধাটা কি? সুবিধাটা হচ্ছে, মাথায় লেখো ভালো করে, যদি একটু পড়ো তাহলে বুঝতে পারবে। Norsemen were a North Germanic ethno-linguistic group. North Germanic এরা কিন্তু বেসিক্যালি জার্মান, এই যে জার্মানির যে লোকেরা অ্যাংলো স্যাকশন এবং জুটস, যারা ইংল্যান্ডে গিয়ে আগে সেটেল করেছিল, অ্যাংলো স্যাকশন, ফ্রিশিয়ানস এবং জুটস, তাদেরই কিন্তু বলা যেতে পারে ভাইরা ভাই বা ছোট ভাই ছিল। এর ফলে স্ক্যান্ডিনেভিয়ান ল্যাঙ্গুয়েজ এবং অলরেডি যে সেটেলড অ্যাংলো স্যাকশন ব্রিটিশ ল্যাঙ্গুয়েজ, তার মধ্যে কিন্তু একটা বিরাট বড় মিল ছিল। So there was a huge similarity between the Anglo-Saxon settlers language and the language of the Vikings or Scandinavians, যারা পরবর্তীকালে রেইড করবে ইংল্যান্ডকে। কারণ এরা বড় ভাই এবং ছোট ভাই, মানে দুজনেই বেসিক্যালি ethno-linguistically নর্থ জার্মানিক গ্রুপ। একই একটা পার্টিকুলার ethno-linguistic গ্রুপে থাকলে ভাষার অল্প পরিবর্তন হয়, খুব ভয়ঙ্কর পরিবর্তন হয় না। এর ফলেই আমরা বলতে পারি, যেটা অটো ইয়েসপারসন তার বিখ্যাত বই গ্রোথ অ্যান্ড স্ট্রাকচার অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ যেটা বলেছেন, সেটা হচ্ছে the influence of the Scandinavian language on the British people, on the British Isle, was actually domestic in nature. যেন আমারই কোনো একজন দূরের আত্মীয়, একজন রিলেটিভ আমার বাড়িতে এলো এবং সে একটু অন্য ভাষায় কথা বলে, কিন্তু ভাষার মধ্যে খুব ভয়ঙ্কর কোনো পার্থক্য নেই। এর ফলে অনেক ওয়ার্ড আমরা ল্যাটিন যেমন দেখেছি, the language actually becomes much more tougher. The English language actually becomes much more tougher, অনেক বেশি শক্ত হয়ে গেল, because of the inclusion of the many tough loan words. বহু শক্ত লোন ওয়ার্ড আসার পরে, viduvers for example, it's a very tough loan word. অনেক ল্যাটিন শব্দ ইংলিশ ল্যাঙ্গুয়েজকে টাফ করেছিল, কিন্তু স্ক্যান্ডিনেভিয়ান ল্যাঙ্গুয়েজ যদি ইংলিশ ল্যাঙ্গুয়েজকে বললো, অর্থটাকে অনেক সময় বদলে দিল। মানে ধরা যাক একই শব্দ, সেম ওয়ার্ড, সেম একই ওয়ার্ডই আসছে, কিন্তু তার অর্থটা স্ক্যান্ডিনেভিয়ানদের অন্য ছিল, ইংলিশে অন্য ছিল। ফলে মাথায় রাখতে হবে, স্ক্যান্ডিনেভিয়ানস ইনফ্লুয়েন্স অন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওয়াজ অ্যাকচুয়ালি নট আ র্যাডিক্যাল ট্রান্সফরমেশন অ্যান্ড নট আ র্যাডিক্যাল চেঞ্জ। অনেক সময় পরবর্তীকালে বিভিন্ন ভাষাবিদরা এই পরিবর্তনটা ধরতেও পারেন না। ধরতে পারেন না কেন? খুব সহজ, কারণ এত বেশি একটা ক্লোজ অ্যাপ্রক্সিমেশন এবং একটা ক্লোজ সিমিলারিটি রয়েছে ভাষাগুলোর মধ্যে, সবসময় ধরা সম্ভব হয় না। সেই জন্যই এইবার আমি একটা নতুন কনসেপ্ট তোমাদেরকে ইন্ট্রোডিউস করে একেবারে ডাইরেক্টলি চলে যাব কি কি টেকনিক্যাল ইনফ্লুয়েন্স হয়েছিল সেই ব্যাপারে। দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ দ্য ডেন ল। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ DANELAW। ডেন ল কথাটা অ্যাকচুয়ালি ড্যানিশ ল বা দ্য ল অফ দ্য ড্যানিশ পিপল, সেখান থেকে এসছে। সো ডেন ল মানে বুঝতেই পারছো, স্পেসিফিক্যালি আমরা বলতে পারি একটা ইংল্যান্ডের জায়গা। So Danelaw was part of the England in which the laws of the Danes held sway. ডেনকে, ডেনরা হচ্ছে ডেনমার্কের যারা উপজাতি, তারা হচ্ছে ডেন, and dominated those of the Anglo-Saxons. ওরা এলো, এসে একটা পার্টিকুলার জায়গা দখল করে নিল এবং সেই জায়গার নাম দিল ডেন ল। 5 নম্বরের কোয়েশ্চেনে কিন্তু কনসেপ্ট অফ দ্য ডেন ল পড়তে পারে। So Danelaw is actually the particular land within England in which the laws of the Danish people held sway. And the Danelaw contrasts with the West Saxon law and the Martian law. অর্থাৎ ইংল্যান্ডে আরো দুটো আইন তখন ছিল, একটা হচ্ছে ওয়েস্ট স্যাকসনদের আইন আর একটা হচ্ছে মার্শিয়ানদের ল।
এর সঙ্গে সঙ্গে তখন ডেন ল কথাটাও চলতে শুরু করলো। The term is first recorded in the early 11th century as Dana Lagi. The areas that constituted the Danelaw lie in the northern and eastern England. Northern এবং eastern England এর বড় অংশ জুড়ে ডেন ল থাকলেও long occupied by the Danes and the other Norsemen. ফলে এই নর্সম্যানের যে গ্রেট হিথেন আর্মি, হিথেন মানে আমরা জানি বহুদেববাদ, who believes in many deities not Christianity, তারা এসে এই জায়গাটাকে দখল করে জায়গার নাম দিল ডেনলক। এর ফলে ন্যাচারালি নর্দার্ন এবং ইস্টার্ন ইংল্যান্ডে স্ক্যান্ডিনেভিয়ান ল্যাঙ্গুয়েজের ইনফ্লুয়েন্স অনেক বেশি। তাহলে মনে থাকবে হোয়াট ইজ দ্য কনসেপ্ট অফ দ্য ডেনলক আমি বলে দিলাম। আমি তোমাদের লিঙ্কটাও উইকিপিডিয়ার এই চ্যাট বক্সের মধ্যে তোমাদেরকে দিয়ে দিচ্ছি, তোমাদের বুঝতে খুবই সুবিধা হয়। সো এই দুটো কনসেপ্ট মাথায় রেখে যে স্ক্যান্ডিনেভিয়ানরা কোথায় লোকেটেড, হু আর দ্য স্ক্যান্ডিনেভিয়ানস, আমি এবার ডাইরেক্টলি স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্সে যাচ্ছি। আমি আগেই বলেছি স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্স ওয়াজ মাচ মোর লেস র্যাডিক্যাল অ্যান্ড লেস অ্যান্ড মাচ মোর ডোমেস্টিক ইন নেচার। স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্সটা এত বেশি পরিমাণে ব্রিটিশদের ল্যাঙ্গুয়েজের মধ্যে ঢুকে গিয়েছিল যে আলাদা করে দুটো ল্যাঙ্গুয়েজের পার্থক্য করাটা একটা সময়ের পরে ভাষাবিদদের পক্ষে মুশকিল হচ্ছিল। আমরা এগিয়ে যাচ্ছি স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্স। স্যার, হ্যাঁ বলো। স্যার এটা স্ক্যান্ডিনেভিয়ান বলার কারণটা কি? কারণ স্ক্যান্ডিনেভিয়ার কথাটা অ্যাকচুয়ালি মানে হচ্ছে দ্য ল্যান্ড অফ দ্য আইলস। তো এই তিনটে যেহেতু আলাদা আলাদা ছোট্ট মতো আইল্যান্ড, তাকে সেখান থেকেই স্ক্যান্ডিনেভিয়া বলেছে। এক আসলে এইভাবে অনেক ক্ষেত্রেই স্পেসিফিক বিভিন্ন নাম দেওয়া হয়। নাম দেওয়ার একটা বিরাট বড় কারণ হচ্ছে সেই জায়গার জিওগ্রাফিক্যাল লোকেশন, সেই এলাকার এথনোলিঙ্গুইস্টিক ট্রাইব যখন একই সময়ে একরকম হয়, তাই ওদেরকে বলা হয় স্ক্যান্ডিনেভিয়া। এবং ধরো যে গ্রেট ব্রিটেন, তিনটে আলাদা দেশ, সেখান থেকে আয়ারল্যান্ড, স্কটল্যান্ড, ইংল্যান্ড, এবং সেখান থেকে গ্রেট ব্রিটেন কথাটা ইউজ করা হয়। ঠিক আছে, ব্রিটিশ কথাটা ইউজ করা হয়। তিনটে ডিফারেন্ট দেশ, কিন্তু কালচার এবং অন্যান্য বিভিন্ন এথনোলিঙ্গুইস্টিক সিমিলারিটি অনেকটাই এক। বুঝতে পেরেছো? বলো, বুঝতে পেরেছো? ওটা এখনো বলা হয় স্ক্যান্ডিনেভিয়া? এখনো স্ক্যান্ডিনেভিয়া বলা হয়। এখনো স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রিজ বলতে স্কটল্যান্ড, নরওয়ে এবং সুইডেনকে বোঝানো হয়। এখনো বলা হয় স্ক্যান্ডিনেভিয়া। ডেনমার্ক, স্কটল্যান্ড নয়, ডেনমার্ক। কি বলছো, কি বলছো? স্কটল্যান্ড আর ডেনমার্ক হয়ে যাবে। ডেনমার্ক তো স্কটল্যান্ড বলিনি, একটা হচ্ছে ডেনমার্ক, একটা হচ্ছে সুইডেন, আর একটা হচ্ছে নরওয়ে। স্কটল্যান্ড তাহলে ভুল করে বলে ফেলেছি। ঠিক আছে, বেশ। আমি স্কটল্যান্ড, আয়ারল্যান্ড আর ইংল্যান্ড মিলিয়ে গ্রেট ব্রিটেন বলেছি। বেশ, তাহলে আমরা মোরালেস এবার টেকনিক্যাল ডিটেইলে ঢুকছি। অটো ইয়েসপারসন, the বিখ্যাত বই গ্রোথ এন্ড দ্য স্ট্রাকচার অফ দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, মাথায় রেখো অটো ইয়েসপারসন ইজ দ্য পারসন, জেসপারসন উচ্চারণটা ইয়েসপারসন হয়, is the person who for the first time formulated theory about the history of the English language. ভাষাবিজ্ঞানের থিওরি, এটা নিয়ে কাজ করতে আমরা অলরেডি পড়েছি শাসুরের কথা। তার আগে ইয়েসপারসন এই বিষয়টা নিয়ে আরো বেশি করে অনেক টেকনিক্যাল ডিটেইলের মধ্যে যান। ইয়েসপারসন ওয়াজ বেসিক্যালি an diachronic expert on the English language. Diachronic মানে synchronic, diachronic মানে বলেছি, diachronic মানে evolutionary, হিস্টোরিক্যাল, যেটা বিবর্তনের কথা বলে। হিস্টোরিক্যাল লিঙ্গুইস্টিক্স ইয়েসপারসন এটার মানে একটা বিরাট বড় প্রণেতা। অন্যদিকে সুইস লিঙ্গুইস্ট ফার্ডিনান্দ দি সাসুর হচ্ছে সিনক্রনিক লিঙ্গুইস্টিক, অর্থাৎ সেই বিশেষ সময়ে ভাষার যে কি পরিবর্তন সেটা নিয়ে তিনি ডিল করেন। সো এই তিনটে সুপারস্ট্রাকচার মানে influence of the Latin, Scandinavian and the French as it were that came to be erected on the Anglo-Saxon foundation. এই তিনটে Anglo-Saxon foundationের উপর ইরেক্ট করা হয়েছে বা তোলা হয়েছে, each of them modifying the character of the language and each preparing the ground for its successor. প্রত্যেকে পরবর্তীকালের যে ইনফ্লুয়েন্সের জন্য, ধরা যাক ল্যাটিনের পরে স্ক্যান্ডিনেভিয়ান, স্ক্যান্ডিনেভিয়ানের পরে ফ্রেঞ্চ, প্রত্যেকে পরের ইনফ্লুয়েন্সের জন্য পথটাকে ঠিকমতো ঠিক করেছে। So historically the incursions of the Danes into the England started towards the end of the 8th century, near about 790 AD, when the bands of the Norse marauders attacked and plundered
the east coast and finally established a few settlements there. Marauders actually means pirates, যারা ধ্বংস করে, যারা লুটতরাজ করে। So Danish marauders for the first time they plundered, সেটা অধিকার করতে আরম্ভ করলো, লুটতরাজ করতে শুরু করলো the portions of the England around 790, এবং সেই সময় 790 অব্দে তারা বিভিন্ন ধরনের এস্টাবলিশমেন্ট ক্রিয়েট করতে আরম্ভ করলো। 100 years later, around 890, as the result of more sporadic attacks, these settlements became more numerous, এবং সেটেলমেন্ট অনেকগুলো গড়ে উঠলো। So the Scandinavians, they included the Danes and the Norwegians, spread beyond the east coast. East coast দিকে Danishরা এবং Norwegianরা, and penetrated a good way inland and began to harry the southern as well as the more northerly parts of the England. ঢুকতে ঢুকতে আস্তে আস্তে দক্ষিণের দিকে এবং উত্তরের দিকে ইংল্যান্ডে ঢুকতে আরম্ভ করছে। প্রথম দিকে শুরু করেছিল ইস্ট কোস্ট দিয়ে। আমরা জানি ইংল্যান্ডের বিখ্যাত রাজা চিরকাল মাথায় রাখবে কিং অ্যালফ্রেড। ইংল্যান্ডের হিস্ট্রিতে, অ্যাংলো স্যাকশন ইংল্যান্ডের হিস্ট্রিতে সব থেকে ফেমাস কিং কে? কিং অ্যালফ্রেড। এবং এই কিং অ্যালফ্রেডের তৈরি করা, মানে হি অ্যাকচুয়ালি ক্রিয়েটেড অ্যান অ্যাংলো স্যাকশন ক্রনিকল। মাথায় রাখবে অ্যাংলো স্যাকশন ক্রনিকল অফ ইংল্যান্ড। হোয়াট ইজ অ্যাংলো স্যাকশন ক্রনিকল? দেখছি ইন্টারনেট ঠিক থাকলে একটু দেখানোর চেষ্টা করছি। Anglo-Saxon Chronicle is actually the first recorded history of the England. England একটা proper recorded history. Slow. Internet is extremely slow. Alfred. Extreme slow. আমি পরে আসছি, আমি এটা পুরোটাকে শেষ করার পরে যদি ইন্টারনেটে বেটার হয় আমি একবার ফেরত আসবো। সামহাউ ইন্টারনেটটা স্লো ডাউন করে গেল। So a King Alfred put up a brave struggle against them, but ultimately had to leave the Danes more than half of what he called England. Very important treaty, the Treaty of the Wedmore. The Treaty of Wedmore happened in 878 between King Alfred and the Danish king, by which they were permitted to settle in an area of the district allotted to them. এই যে ট্রেটির মাধ্যমে, ট্রেটি অফ দ্য ওয়েডমোরের মধ্যে দিয়ে যে একটা পার্টিকুলার এরিয়াতে তাদেরকে থাকতে বলা হলো, সেই পার্টিকুলার এরিয়াটার নাম হচ্ছে ডেন ল, যেখানে ড্যানিশ ল উইল প্রিভেল। The treaty thereby defined the line running roughly from the Chester to the London, to the east of which the foreigners were henceforth to remain. The territory was to be subject to the Danish law and is hence known as the Dane law. The territory comprised of all of the Northumbria. Northumbria is a particular portion of the England. এই নামগুলো মাথায় রাখবে, কারণ এই নামগুলো বিভিন্ন সময় লিখতে হয়। All of the East Anglia and half of the central England, while the territory south of this line was left under the Saxon jurisdiction. ফলে ইংল্যান্ডের মধ্যেই ট্রেটি অফ দ্য ওয়েডমোর 878 হওয়ার ফলে একটা এরিয়া শাসন করতে আরম্ভ করলো ড্যানিশরা, স্ক্যান্ডিনেভিয়ানরা, আর একটা এরিয়া শাসন করতে আরম্ভ করলো স্যাকশনরা। এর ফলে দেয়ার অকার্স দ্য অ্যামালগামেশন অফ দ্য টু রেসেস, যেটা পরবর্তীকালে ফ্রেঞ্চদের ইনফ্লুয়েন্সের ক্ষেত্রে আমরা দেখবো এটা হবে না। ফ্রেঞ্চরা উইল অলওয়েজ রিমেন অ্যাজ দ্য রুলার, তারা কিন্তু রুল করবে, তারা শাসন করবে, তারা কন্ট্রোল করবে। কিন্তু এখানে যেহেতু দুটো দেশ, দুটো ডিফারেন্ট জাতি, ethno-linguistic community are coexisting with one another at the same time simultaneously, and hence there occurs an amalgamation of the two races. দুটো জাতি একসঙ্গে ভাই ভাই করে মিলে গেল। স্ক্যান্ডিনেভিয়ান and the English, এবং মাথায় রাখো আমি অলরেডি বলেছি স্ক্যান্ডিনেভিয়ানরা বেসিক্যালি জার্মানিক ট্রাইব ছিল, ফলে অনেক মিল ছিল তাদের মধ্যে। The Scandinavian and the English both being Teutonic races. Teutonic means originated from the German ancestry. এই টিউটনিক কথাটা বারবার হিটলার পরবর্তীকালে ইউজ করবে। যারা আসল রক্তের মানুষ তাদেরকে তিনি টিউটনিক বলতেন, এটাকে পিওর ব্লাড। এবং মাথায় রেখো এই জন্যই দ্বিতীয় বিশ্বযুদ্ধে হিটলার কিন্তু বিভিন্ন সময় চাননি ইংল্যান্ডকে আক্রমণ করতে। ওয়াই? কারণ তিনি বিশ্বাস করতেন ইংলিশ পিপল ওয়ার অ্যাকচুয়ালি দ্য পিপল অফ দ্য আইডিয়াল পিওর রেসেস, তারা বিশুদ্ধ রক্তের মানুষ। বুঝতে পেরেছো? ফলে তিনি কিন্তু চট করে হিডেনবর্গ থিওরির প্রবক্তা, তিনি চট করে কিন্তু ইংল্যান্ডকে আক্রমণ করেননি, বারবার ইংল্যান্ড আক্রমণ না করে বেরিয়ে গেছেন। তার কারণটা হচ্ছে তিনি ফ্রান্সকে আক্রমণ করেছেন,
রাশিয়াকে আক্রমণ করেছেন, কারণ তার মতে ছিল যে ওই সেম জার্মানিক ট্রাইব থেকে ইংল্যান্ডও বেরিয়েছে, কিন্তু অ্যাংলো স্যাক্সনরা জার্মানিক ট্রাইব ছিল। বুঝতে পেরেছো? বলো, বুঝতে পেরেছো কিনা? হ্যাঁ স্যার, পেরেছি। ফলে যেটা ঘটে, the things went on smoothly for some time and the two peoples lived peacefully side by side. দুটো nations, they mingled together on an antagonist, not on the antagonistic basis, but settled ultimately as brothers. ফলে এরা যখন প্রথমবার এসেছিল তখন শত্রু ছিল, but really settled as brothers, and hence they intermarried and virtually got fused into one nation. Intermarriage হলো দুটো different ethno-linguistic community মধ্যে, and they finally created one nation. এর ফলে যেহেতু one nation হলো, আমরা পরবর্তীকালে দেখবো যে অনেক ওয়ার্ড দুটো ল্যাঙ্গুয়েজের মধ্যেই এক্সিস্ট করতো, সেম different two languages কিন্তু সেম ওয়ার্ড। আমি কয়েকটা এক্সাম্পল দিচ্ছি। Enormous similarity is found between these two languages in nouns like man, wife, father, man, wife, father, folk. Folk মানে আমরা জানি folk community, এখানে মানে in general লোক সমাজ বলতে আমরা folk কে ইউজ করি। Volkswagen, তোমরা একটা বিখ্যাত গাড়ির নাম শুনেছো, জার্মান ওয়ার্ড Volkswagen, অ্যাকচুয়ালি সেটা অরিজিনেট করেছে folk শব্দ থেকে, Volkswagen মানে পিপলস কার। এতটাই কম নাম ছিল একসময় Volkswagen, এখন আর নেই, যে সমস্ত মানুষ ইউজ করতে পারতো, যেন পিপলস কার, Volkswagen থেকে Volkswagen। Mother, house, life, winter, summer, and verbs like will, can, meet. তোমরা তোমাদের প্রত্যেক দিনে যদি একটা ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওয়ার্ড ক্রিয়েট করো, এই কয়েকটা শব্দ বাদ দিয়ে ক্রিয়েট করতে পারবে না। বলে বুঝতে পারছো, বেশ কয়েকটা ফান্ডামেন্টাল ওয়ার্ড both in the Anglo-Saxon language and the Scandinavian language এর মধ্যে সেম ছিল, এক ছিল। ওয়ার্ডস লাইক ম্যান, ওয়াইফ, ফাদার তোমরা বাদ দিয়ে করতে পারবে না। মাদার, হাউস একদম বেসিক ওয়ার্ডস, লাইফ, উইন্টার যেগুলো সামার সিজন, যেগুলো হিউম্যান রিলেশনশিপ, উইল, ক্যান, ভার্ব, বেসিক ভার্ব, future tense, past tense, meet, come, bring, hear, see, think, smile, write, spin, adjectives like full, wise, better, best, mind, একদম বেসিক ফান্ডামেন্টাল ওয়ার্ড এই দুই ভাষার মধ্যে এক ছিল। মানে বুঝতেই পারছো why the influence of the Scandinavian language, them pronouns like they, them, their, এইগুলো প্রত্যেকটা কিন্তু ডেনস, নরওয়েজিয়ান, সুইডিশ এবং আইসল্যান্ডার, এই সমস্ত ইনভেরারদের মধ্যে কিন্তু সেম ল্যাঙ্গুয়েজ ছিল। এর ফলে স্ক্যান্ডিনেভিয়ান ল্যাঙ্গুয়েজ কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজের থেকে একেবারে মিশে যায়। So hence we are for the most part struck with the completeness with which the Scandinavian words have become one with the language. ইংরেজি ভাষার সঙ্গে এক হয়ে যায়, and the way they have exactly the same kind of feeling and connotation as words of purely Anglo-Saxon origin. যেটা মনে হতো যে Anglo-Saxon origin-এর ওয়ার্ড এগুলো, স্ক্যান্ডিনেভিয়ানকে আলাদা করে পার্থক্য করা যেত না। সেজন্যই বলা হয় indeed the Scandinavian loans do not really lessen the homogeneousness of the language. Language যে homogeneous quality, homogeneous মানে সবই একরকম, hetero মানে আলাদা, homo মানে সেম, এই সেম কোয়ালিটি স্ক্যান্ডিনেভিয়ান আসার পরে কোনো পরিবর্তন হয়নি। It is Latin, to a less extent French, among the sources of the linguistic borrowing that do this. পরবর্তীকালে ফ্রেঞ্চ এবং ল্যাটিন অনেকটা পরিবর্তন আনে, কিন্তু স্ক্যান্ডিনেভিয়ান কোনো ধরনের আলাদা করে চেঞ্জ আনেনি। আমি একটুকে বলছিলাম the great, এই যে পয়েন্ট করে করে তোমরা কিন্তু আনসারটাকে লেখার দরকার নেই, লিখতে পারো যে সিমিলারিটি বিটুইন দ্য ভোকাবুলারিজ অফ দ্য টু ল্যাঙ্গুয়েজেস, ঠিক আছে? এই পয়েন্ট করে করে যেটা লিখলে, যেটা করবে বা মনে রাখলে, তোমরা কিন্তু তোমাদের মানে এই যে কি কি ধরনের লোন ওয়ার্ড আসছে সেটা তোমাদের মাথার মধ্যে থাকবে। তাহলে প্রথমেই সেই সমস্ত ওয়ার্ড গুলো আমরা ডিসকাস করবো যে ওয়ার্ড গুলোর মধ্যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ এবং স্ক্যান্ডিনেভিয়ান ল্যাঙ্গুয়েজের মধ্যে গ্রেট সিমিলারিটি রয়েছে। They are almost identical in nature, and hence naturally an enormous number of the words were then identical, like man, wife, father, mother, wise, well, ill, অসুস্থ হয়ে পড়া, over, under, একদম বেসিক ওয়ার্ডস, কারণ প্রত্যেকটাই এই লো জার্মানিক ইনফ্লুয়েন্স থেকে, দুটো ল্যাঙ্গুয়েজই অরিজিনেট করছে এই জার্মানিক ইনফ্লুয়েন্স থেকে। এর বেশি কিছু বলার দরকারই নেই, এত কিছু ডিসকাস করার কোনো প্রয়োজন নেই। সো এইবার বলতে হবে যে বেসিক্যালি
কোন কোন স্ক্যান্ডিনেভিয়ান ওয়ার্ডস কোন কোন ভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজকে কিভাবে ইনফ্লুয়েন্স করে, তিনটে ডাইরেকশনে বেসিক্যালি ইনফ্লুয়েন্স করছে। The influence of the Scandinavian conquest manifests itself in the three direction. তিনটে ডাইরেকশনে বেসিক্যালি ইনফ্লুয়েন্স করেছিল। কি কি? These: one, in certain place names and in proper names, বেশ কয়েকটা জায়গার নাম এবং প্রপার নামে। In the introduction of the new words of the Danish origin, Danish origine কিছু নতুন ওয়ার্ড ঢোকে। And C, in the modification in the respect of the grammar and style and syntax, বেশ কিছু ক্ষেত্রে গ্রামার, স্টাইল এবং সিনট্যাক্স এর মধ্যে ঢুকেছিল। কি কি? One is the name of the place, জায়গার নাম একটা হিউজ ইনফ্লুয়েন্স করেছিল। কিভাবে আমরা দেখব? and proper names, proper name মানে proper names and common names, মানুষের নাম, জিনিসের নাম। একবার আমরা দেখে নেব। আর 2 নম্বর হচ্ছে বিভিন্ন ড্যানিশ ওয়ার্ড ঢোকে, এবং সি হচ্ছে গ্রামার এবং সিনট্যাক্স, যে উইল, ক্যান, এই ওয়ার্ড দিয়ে যে বিভিন্ন গ্রামার এবং স্টাইল এবং সিনট্যাক্স এর মধ্যে পরিবর্তন হয় সেইটাও আমরা দেখার চেষ্টা করব। তাহলে প্রথমেই স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্স অন দ্য প্লেস নেমস অ্যান্ড প্রপার নেমস। কি কি? বিভিন্ন ধরনের, আমি জানি আমরা আগের দিন বলেছিলাম about the influence of the suffixes and the prefixes. প্রিফিক্স এবং সাফিক্স অনেক ওয়ার্ড ক্রিয়েট করে। অনেক ধরনের সাফিক্স মানে যেটা পরে বসে, প্রিফিক্স মানে এটা আগে বসে, তোমরা জানো। সো বিভিন্ন সাফিক্স, certain names of the places ending in by, thorp, bake, date, twife, toft, etc. Scandinavian influence এই ওয়ার্ড গুলো দিয়ে নতুন প্লেস নেম ক্রিয়েট করার জন্য মানে ক্রিয়েট প্রচুর পরিমাণে হলো। ফর এক্সাম্পল, ইংল্যান্ডে প্রচুর জায়গা রয়েছে, হুইট বাই, গোল্ড থর্প, তোমরা জানো, ব্রেথওয়েট, লো সফট, এই নামে বিভিন্ন কাউন্টিও রয়েছে। Now all these suffixes have meaning village, মানে বেসিক্যালি এই যে বাই, থর্প, বেক, ডেট, থ্রোয়েট, টফট, এগুলো প্রত্যেকটার নাম কি? এই প্রত্যেকটার মানে কি? এরা প্রত্যেকটাই ভিলেজ। হুইট বাই মানে হুইট নামের ভিলেজ। গোল্ড থর্প, যেরকম তোমরা ল্যাঙ্কাশায়ার বলো, এগুলো প্রত্যেকটাই বিভিন্ন ইংল্যান্ডের ছোট্ট ছোট্ট কাউন্টি। এবার এই কাউন্টি গুলোর নাম সাধারণত দুটো ভাবে হয়। একটা হচ্ছে আইদার কাউন্টি গুলোর নাম হয় শায়ারের নামে, দেখবে ল্যাঙ্কাশায়ার, সৌরভ গাঙ্গুলি ল্যাঙ্কাশায়ারের হয়ে খেলতো, ঠিক আছে, বা ধরা যাক বারবেকশায়ার। এইখানে শায়ার শব্দটা অ্যাকচুয়ালি ফ্রেঞ্চ শব্দ। এখানে এই বাই, হুইট বাই, লেট বাই, এই বিভিন্ন ইংল্যান্ডে যে থর্প, লন থর্প, এইভাবে বিভিন্ন জায়গার নাম কিন্তু স্ক্যান্ডিনেভিয়ান সাফিক্স দিয়ে ক্রিয়েটেড হলো। আমরা এগিয়ে যাব। একই রকম ভাবে এই যে প্রিপন্ডারেন্স মানে খুব বেশি পরিমাণে, preponderance of the Scandinavian place names shows that a great number of the Scandinavian families settled in the England never to return. বারবার বলেছি, কোন একটা ভাষার দিকে তাকালে সেই ভাষার মধ্যে সমাজের যে কোয়ালিটি, সেই সমাজটা বোঝা যাবে। ফ্রেঞ্চরা ইংল্যান্ডে এসেছিল অ্যাজ এ রুলার ক্লাস, এবং তাদের সমাজ অনেক বেশি সফিস্টিকেটেড এবং অনেক বেশি অ্যারিস্টোক্রেটিক ছিল বলেই ফর এক্সাম্পল কাউ শব্দটা কিন্তু এসেনশিয়ালি স্ক্যান্ডিনেভিয়ান ইন অরিজিন, কিন্তু বিফ শব্দটা, যে রান্না করা যে খাবারটা, অত্যন্ত অ্যারিস্টোক্রেটিক একটা অন্য ধরনের সস দিয়ে ক্রিয়েট করা একটা রান্না, সেটা কিন্তু ফ্রেঞ্চ ইন অরিজিন। একই রকম ভাবে স্ক্যান্ডিনেভিয়ানদের যে প্লেস নেম, একটা জায়গার নাম কখন পাল্টায়? তখনই পাল্টায় যখন আমি সেই জায়গায় থাকবো, আমি সেই জায়গার অধিবাসী হব, তবেই তো জায়গার নাম পাল্টাবে। ধরা যাক মেট্রো স্টেশনের নাম সত্যজিৎ রায় বা ক্ষুদিরাম বসু হবে কখন? যখন আমি সেই জায়গায় থাকবো, আমি সেই জায়গায় তখন আদি বাসিন্দা হব। ফলে স্ক্যান্ডিনেভিয়ান প্লেস নেম কিন্তু দেখালো গ্রেট নাম্বার অফ দ্য স্ক্যান্ডিনেভিয়ান ফ্যামিলিজ সেটল ইন ইংল্যান্ড, আর ইংল্যান্ডে সেটল করে গেল, আর কোনোদিন ফিরলই না। Quite a large number of such place names are found in Yorkshire, Lincolnshire, Cumberland, Westmoreland, Norfolk, এগুলো প্রত্যেকটাই ডেনলর নাম, ড্যানিশ ল যেখানে একটা সময় প্রিভেল করতো। প্রচুর পার্সোনাল নেম এন্ডিং উইথ সান, গিবসন, জনসন, টমসন, রনসন, বেনসন, সবই স্ক্যান্ডিনেভিয়ান প্রিপন্ডারেন্স এর ফলে ক্রিয়েটেড হয়েছে। মনে থাকবে, পার্সোনাল নেম, প্লেস নেম বলে দিলাম। এরপরে
যে টার্ম গুলো নিয়ে ডিসকাস করব দ্যাট ইজ ইন রিলেশন উইথ দ্য লিগ্যাল টার্ম এন্ড ল এন্ড ওয়ার্ড টার্ম। মাথায় রেখো বেশিরভাগ ক্ষেত্রে লিগ্যাল এবং অ্যাডমিনিস্ট্রেশনের টার্ম ইংলিশ ল্যাঙ্গুয়েজে ইন্ট্রোডিউসড হবে আফটার 1066, that is after the Norman conquest, after the French conquest of the England, after the battle of the Hastings। তার আগে বেশ কয়েকটা বেসিক ফাউন্ডেশনাল লিগ্যাল কনসেপ্ট কিন্তু যেহেতু ড্যানিশ ল একটা জায়গায় প্রিভেল করছে, তাই স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্স অফ দ্য ল কিছু রয়েছে, বিকজ the Scandinavians have to impose their own law on the English soil, and it is clearly seen in certain number of the Scandinavian law terms which have entered the language। কি কোন language there is a law itself is a Scandinavian term। বাইলা মানে উপআইন, আইনের মধ্যে ছোট আইন। ফর এক্সাম্পল Indian constitution is prevail throughout India, ভারতবর্ষের সংবিধান ভারতবর্ষের সমস্ত মানুষের জন্য, কিন্তু এছাড়াও হিন্দু ম্যারেজ অ্যাক্ট শুধুমাত্র হিন্দুদের জন্য, ইসলামিক ম্যারেজ অ্যাক্ট শুধুমাত্র ইসলামদের জন্য। আইন তার মধ্যে ছোট ছোট উপ আইন রয়েছে। এক্সাম্পল লাইক ক্রেভ একটা সময় আমরা এখন ক্রেভ মানে ইউজ করি হচ্ছে আমার খুব বেশি পরিমাণে চাই, ক্রেভিং ফর দ্য চকোলেট। ক্রেভ একটা লিগ্যাল টার্ম। ক্রেভ মানে ডিমান্ড করা, কোনো কিছুকে চাওয়া, দখল করা। ওকে, থ্রল মানে ডিকটেট করা, আমি এই জায়গাটা আমার চাই। So hence a great number of the Scandinavian law terms have gone out to use after the conquest of the England by the Normans who took charge of the legal affairs। পরবর্তীকালে যারা নরমান, যারা ফ্রেঞ্চ, তারা অনেক স্ক্যান্ডিনেভিয়ান শব্দ নিজেরা দখল করে নেয়, নিজেরা নিয়ে নেয়। এছাড়া আরো অনেক শব্দ যেরকম ওয়ার রিলেটেড ওয়ার্ড যেগুলো সি ফাইট এবং ল্যান্ড ফাইটে ইউজ করা হতো। ফর এক্সাম্পল অরেস্ট মানে ব্যাটল, ফিলিশিয়ান মানে টু মার্শাল করা, লেফট রাইট করতে যাওয়া। লিথ মানে ফ্লিট, আমরা ফ্লিট মানে কি বলি নৌবহর। ফ্লিট বারডা মিনস আ কাইন্ড অফ ওয়ারশিপ, এক ধরনের যুদ্ধের জাহাজ। এই শব্দগুলোকে খুব বেশি পরিমাণে ইউজ করা হয় না। অরেস্ট, ফিলিশিয়ান, লিথ, বারডা এই শব্দগুলো যেগুলো ডিসঅ্যাপিয়ার হয়ে গেছে, এখন ইউজ করা হয় না। অবসোলিট এবং অবসোলেসেন্ট এইগুলো কিন্তু স্ক্যান্ডিনেভিয়ান জায়গা থেকে ইংল্যান্ডে এসে যায়। বলো, মনে থাকবে? হ্যাঁ স্যার। আমি বলে দেব, পড়িয়ে দেব, তারপরে তোমাদেরকে একটু লিখে একদম মানে লিখে ব্যাপারটাকে মেমোরাইজ করে ফেলবে, তাহলে বিষয়টা মনে থাকবে। বেশ, সো স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্স এছাড়াও অল্প পড়েছিল যে জায়গাতে, সেটা হচ্ছে আর্কিটেকচার এন্ড দ্য কুকিং এর জায়গাতে। ফর এক্সাম্পল words like এবং এই মানে though the Scandinavians were not very superior in these spheres, still a few words from them were borrowed, like window শব্দটা তারা মানে উইন্ডোর কনসেপ্টটা ইংল্যান্ডে শেখা, এটা যে কনসেপচুয়াল বড়ই। অ্যাকচুয়ালি স্ক্যান্ডিনেভিয়ানের শব্দ ছিল ভিনদায়াগা, সেখান থেকে ইংলিশে উইন্ডো। স্টেক, STAK, এক ধরনের মাংস রান্না, সেখান থেকে স্টেক, স্ক্যান্ডিনেভিয়ান স্টিক ছিল। নাইফ, স্ক্যান্ডিনেভিয়ান নিফ থেকে নাইফ শব্দটা এসছে। একই রকম ভাবে ভেরিয়াস অবসোলিট নেটিভ ওয়ার্ডস রিভাইটালাইজ থ্রু দ্য স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্স। অনেক ইংরেজি শব্দ যেটা আগে ইউজ করা হতো না, সেটা স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্সের ফলে আবার রিভাইভ হলো। ধরা যাক ফর এক্সাম্পল টিল, the preposition till, I am a good teacher till the date of 2020, আমি 2020 সাল অবধি ভালো টিচার ছিলাম। You have to submit your mark sheet till এত, এই শব্দটা ইংলিশ ল্যাঙ্গুয়েজে একটা সময় অবসোলিট হয়ে পরে ইউজ করা হতো না, স্ক্যান্ডিনেভিয়ানরা এসে ইউজ করতে আরম্ভ করলো। সো রিভাইটালাইজেশন অফ দ্য অবসোলিট ওয়ার্ড of the English language through the Scandinavian। এছাড়া অনেক শব্দ যেরকম ব্লেন্ড, ভাবতে পারছো ব্লেন্ড মিশিয়ে ফেলা। রিম অফ দ্য পেপার, একটা পেপারের যে বাঞ্চকে বোঝায়। রান অত্যন্ত কমন ওয়ার্ড, এই শব্দগুলো হারিয়ে গিয়েছিল ইংলিশ ওয়ার্ডের ভোকাবুলারি থেকে, যেটা স্ক্যান্ডিনেভিয়ান আবার ফিরিয়ে আনলো। বেশ, নেক্সট পয়েন্ট ভেরি ইন্টারেস্টিং, collateral existence of the Old English
and the Scandinavian forms of the same word with slightly different shades of the meaning একই সঙ্গে দুটো শব্দ কোলাটারালি এক্সিস্ট করতে আরম্ভ করলো স্ক্যান্ডিনেভিয়ান এবং ওল্ড ইংলিশ মানে অ্যাংলো স্যাক্সন ওকে যাহাই অ্যাংলো স্যাক্সন তাহাই ওল্ড ইংলিশ সো collateral existence of the Old English and the Scandinavian forms of the same word with slightly different shades of meaning একটু মানে আলাদা কিন্তু দুটোই এক্সিস্ট করছে both are existing both of these forms have been retained with slightly different shades of meaning একটু আলাদা shades of meaning নিয়ে দুটোই এক্সিস্ট করছে কি এক্সাম্পল ফর এক্সাম্পল হোল মানে কি সম্পূর্ণ this is the first is the English and the second is the Scandinavian এটা ইংলিশ এরপর একটা স্ক্যান্ডিনেভিয়ান হোল মানে সম্পূর্ণ হেল মানে সম্পূর্ণ এখন এই ওয়ার্ডটা ইউজ করা হয় না হেল নো না ইংলিশ ওয়ার্ড নে কথাটা আর্কেইক ওয়ার্ড হয়ে গেছে পুরনো ওয়ার্ড হয়ে গেছে তো ইউজ করি নে অনেক ক্ষেত্রে পোয়েটিক ইউজ হয় কবিতা ইউজ করা হয় টু এন্ড ফ্রো ফ্রম মানে ইংলিশ ওয়ার্ড ফ্রো হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান ওয়ার্ড টু এন্ড ফ্রো এখানে হি ইজ রানিং টু এন্ড ফ্রো একবার এখানে একবার ওখানে শার্ট আমরা উপরের অংশটাকে বলি স্কার্ট মহিলাদের তলার যে পার্টিকুলার পোরশনটাকে বলা হয় কিন্তু শার্ট এবং স্কার্ট একই ভাবে ইউজ করা হয় একটা সময় স্কার্ট ইজ দ্য স্ক্যান্ডিনেভিয়ান ওয়ার্ড এইজন্যই মাথায় রাখবে যে আয়ারল্যান্ড এবং অন্যান্য বিভিন্ন জায়গাতে স্কার্ট কিন্তু ছেলেরাও পরে দেখবে বিভিন্ন জায়গাতে ওরা কিন্তু স্কার্টটাকে ছেলেদের পোশাক হিসেবে ট্রিট করা হয় এর ফলে শার্ট এন্ড স্কার্ট এজ ওয়াজ দ্য অ্যাকচুয়ালি দ্য ইংলিশ ওয়ার্ড আর স্ক্যান্ডিনেভিয়ান ওয়ার্ড ছিল এগ মানে ডিম বেসিক্যালি কিন্তু দুটোকে একই মানে একটা সময় ছিল এজ মানে কোন এগ মানেও ছিল এক সময় কোন পরবর্তীকালে এগটাকে ডিম হিসেবে ইউজ করা হয় ফলে মানে কিভাবে পাল্টে যায় অন্যদিকে শ্রিক চেঁচানো স্ক্রিচ একটা সুইল ভয়েস রিয়ার উইন্ডো মানে পিছন দিকে রিয়ার শব্দটা ইংলিশ রেইজ ছিল হচ্ছে স্ক্যান্ডিনেভিয়ান শব্দ রেইজ শব্দের মানে সম্পূর্ণ বদলে গেছে রিয়ার মানে পিছনে রেইজ মানে ছিল পিছনে রেইজ মানে এখন তোলা হয়ে গেছে ফলে ভাষা কিন্তু কমপ্লিটলি চেঞ্জ হয়ে যায় এরপরে আমরা পড়ব কেসেস where Scandinavian forms survive in the dialects অনেক ক্ষেত্রে স্ক্যান্ডিনেভিয়ান ফর্ম কোথায় রয়েছে ডায়ালেক্ট মানে উপভাষা not the official language it survives in the non-standard form of the language not standard but non-standard form এ স্ক্যান্ডিনেভিয়ান সার্ভাইভ করেছে কিন্তু মেইন জায়গায় সার্ভাইভ করতে পারেনি কি ভাষা একবার দেখে নেব For example, there are various cases where the Old English forms belong to the literary language, while the Scandinavian forms occur only in some dialects. অর্থাৎ ওল্ড ইংলিশ ফর্মটা তারা একদম লিটারারি স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ চলে আছে কিন্তু স্ক্যান্ডিনেভিয়ান ফর্মটা ডায়ালেক্টে আছে কি শব্দ লিপ মানে হচ্ছে লাফানো the leap of the frog লাউড ছিল স্ক্যান্ডিনেভিয়ান ওয়ার্ড এটা ডায়ালেক্ট ইউজ করা হয় চার্চ এই শব্দটা এখনো আছে অবশ্যই আছে কার্ক শব্দটা ইউজ করা হয় KIRK কার্ক ইজ সার্ভাইভড অন দ্য ডায়ালেক্ট ইয়ার্ড শব্দটাকে মানে কত জায়গা জুড়ে আছে হাউ মেনি ইয়ার্ডস ইটস আ পপুলার ইংলিশ ওয়ার্ড যেটা এখনো সার্ভাইভ করছে গার্থ শব্দ তোমরা ব্যবহার করো কত গার্থ কত ওয়াইডনেস বলো কতটা জুড়ে বিস্তৃত হোয়াট ইজ দ্য গার্থ অফ দিস পার্টিকুলার ল্যান্ড কতটা জায়গা জুড়ে এর প্রস্থ কতটা Mouth is the survived Old English language, while man is the old Scandinavian form survived in the dialect. Chest মানে আমার ছাতি বুক কিস্ট শব্দটা সার্ভাইভ করেছে মাথায় রেখো ডায়ালেক্টে আমি বারবার বলি তোমরা কিন্তু তোমাদেরকে যদি আমি এই মুহূর্তে একটা ওল্ড ইংলিশ ডায়ালেক্ট পড়তে দিই বা এই মুহূর্তে কিন্তু তোমাদের আমি ইংল্যান্ডের কোনো একটা ডায়ালেক্ট পড়তে দিই ওয়েস্ট মিডল্যান্ড ডায়ালেক্ট দিয়ে তোমাদেরকে শুনতে বলি তোমরা কিন্তু শুনে একটুও পড়ে শুনে কিছুই বুঝতে পারবে না কারণ ওদের ভাষাগুলো অনেক ক্ষেত্রেই খুব ভীষণ পরিমাণে লোকালাইজড এন্ড নন স্ট্যান্ডার্ড ওরা বুঝতে পারবে কারণ তোমরা কখনোই ধরো যে চার্চকে যদি কার্ক বলে অনেকেই বুঝতে পারবে না ফলে এই যে ভেরিয়াস কাইন্ড অফ ডায়ালেক্টস ন্যাচারালি যে বাংলা শিখে থেকে জার্মান ভদ্রলোক সে এসে পুরুলিয়ার ভাষা বা বাঁকুড়ার ভাষা বুঝতে পারবে না ফলে এই যে নেলা খ্যাপা ছেলে আমি পাগল হয়ে যাবো যদি আমি বলি পুরুলিয়ার ভাষাতে
আমি ন্যাচারালি একজন যে স্ট্যান্ডার্ড বেঙ্গলি স্পিকার ধরতে পারবে, কিন্তু বাইরের একজন ফরেন স্পিকার এসে ধরতে পারবে না। তোমরাও সেরকম অ্যাজ দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ইউজার, মানে দ্য সেকেন্ড ল্যাঙ্গুয়েজ ইউজার, ইংলিশ ওয়াজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, নট দ্য ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। তোমরা কিন্তু সেই ভাষার যে ডায়ালেক্ট গুলো সেগুলো অনেক সময় ধরতে পারবে না, এতটাই এদের মধ্যে স্ট্রং পরিবর্তন আছে। বুঝতে পেরেছো? আমরা এই যাচ্ছি, এবার পাবো cases where the native form has survived but the Scandinavian form has disappeared. এখানে নেটিভ ফর্ম মানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ফর্মটা রয়েছে, কিন্তু স্ক্যান্ডিনেভিয়ান ফর্মটা উঠে গেছে, দুটো একসঙ্গে কোএক্সিস্ট করতে একটা সময়ে। So these are the cases where the native form has remained and has ousted the Scandinavian. Scandinavian কে তুলে দিয়েছে। এরকম ইনস্ট্যান্স রয়েছে, যেরকম লোদিং মানে কি? লোদিং করা মানে LOATH বলো, লোধ করা মানে ঘৃণা করা। I loathe you, I hate you, আমি ভয়ঙ্কর ভাবে তোমাকে ঘৃণা করি। This old English has ousted the word lead, Scandinavian। এখান থেকে কিন্তু লিড শব্দটা এসে, লিড মানে হচ্ছে সেই মাইথোলজিক্যাল রিভার অফ দ্য বাইবেল যার ওপর দিয়ে পেরোলে তুমি সবকিছু ভুলে যাও। লিডের রেফারেন্স তোমরা পেয়েছো খানিকটা এরিয়াতে, দান্তে পড়াতে গিয়ে, মানে দান্তে রেফারেন্স দেখিয়ে, এবং প্যারাডাইজ লস্টে লিডের রেফারেন্স পেয়েছো। এই ডিপ হেট্রেড থেকে লিড কথাটা এসছে। স্ক্যান্ডিনেভিয়ান ওয়ার্ড, ওল্ড ইংলিশ ওয়ার্ড ফিউ, অল্প, has ousted the Scandinavian foe, আর পাওয়া যায় না, ধ্বংস হয়ে গেছে। The old English word fish, মাছ, has ousted fish. Fish was the Scandinavian word. Bench was the old English word, has ousted the word benk, BNKK। একই ছিল, একই মানে ছিল, একসময় সার্ভাইভ করতো, এখন আর স্ক্যান্ডিনেভিয়ানটা সার্ভাইভ করে না। ফর এক্সাম্পল ইয়ার্ন মানে কি? ইয়ার্ন মানে অ্যাট্রাকশন। I do yearn for a girl, I have a tremendous fascination for a girl। সেখান থেকে the yearn, the old English has ousted garn একই শব্দ ছিল, y দিয়ে সাবপ্লান করতে গিয়ে। naked সম্পূর্ণ নগ্ন, old English has ousted naked, Scandinavian তাকে ousted করে দিয়েছে। সো এইভাবে আমরা বুঝতে পারছি। এছাড়া আরো অনেক শব্দ, যেরকম ওল্ড ইংলিশ থ্যানন has ousted the hethen, ওল্ড ইংলিশ হেনাম has ousted henthen, ওল্ড ইংলিশ হথন, এগুলো প্রত্যেকটা মানে এগুলো অ্যাকচুয়ালি এই হেনথেনকে আউস্টেড করে হেন্স হয়েছে। থথন আউস্টেড করেছে থেতেনকে, এবং আউস্টেড করে দেন্স হয়ে গেছে, দেন্স মানে তারপরে। তাহলে বুঝতে পারছো এই ওয়ার্ড গুলো, এই স্ক্যান্ডিনেভিয়ান ফর্ম disappear from the English language, কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজ একে ডিসঅ্যাপিয়ার করার পরে অন্য আকার হচ্ছে দেন্স মানে এর পরে। হেনাম ওল্ড ইংলিশ ousted the hethen and has become hence, hence মানে কি? অতএব, hence আমরা ইউজ করি hence বলে কোন একটা আর্গুমেন্টে, hence he is the most brilliant student of this class, অর্থাৎ এর আগে সে কেন এই ক্লাসের সবথেকে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট আমি বলে দিয়েছি, বলার পরে বললাম। একই রকম ভাবে hathon has ousted hethen and has become whence, whence, hence, thence, এই প্রত্যেকটাই বিভিন্নভাবে অরিজিনেট করেছে এই হেথেন এবং হথেন থেকে, এবং তারা অন্য নামে পাল্টে গেছে। বেশ, বলো পরিষ্কার? হ্যাঁ স্যার। এখন বুঝতে পারছো? বলো। বেশ, এবার একই রকম ভাবে cases where the Scandinavian form has survived, স্ক্যান্ডিনেভিয়ান পুরো সার্ভাইভ করেছে, কিন্তু নেটিভ ফর্মটা ডিসঅ্যাপিয়ার করে গেছে। এবার এটা উল্টোটা, স্ক্যান্ডিনেভিয়ানটা টিকে গেছে কিন্তু নেটিভটা উড়ে গেছে। ফর এক্সাম্পল, ইন দিস কেসেস Scandinavian form survive and has ousted the legitimate native forms, as for example, খুব বেসিক ওয়ার্ড sister, which comes from the old English sister, সেখান থেকে এসেছে, has ousted the old English swester, swester ছিল old English, old Norse, ON মানে old Norse, old Norse মানে Scandinavian language এসছে এবং old English কে উড়িয়ে দিয়ে চলে গেছে। egg, which comes from the old Norse egg, has ousted the old English a কে উড়িয়ে দিয়েছে। একইভাবে স্ক্যান্ডিনেভিয়ান গেট, তোমরা জানো খুবই বেসিক ওয়ার্ড, গেট মানে পাওয়া, ইয়েট হচ্ছে নেটিভ ওয়ার্ড, তাকে উড়িয়ে দিয়েছে। গিল্ড, বুক সেলার্স গিল্ড, গিল্ড মানে একটা সংস্থা যারা কোনো একটা অর্গানাইজেশন কোনো কিছু সেল করে। ধরা যাক রাজমিস্ত্রিদের গিল্ড হয়, প্রফেসরদের গিল্ড বা অর্গানাইজেশন হয়, গিল্ড
স্ক্যান্ডিনেভিয়ান হ্যাজ আউটস্টেড দ্য ইয়েল্ড। ফলে প্রচুর স্ক্যান্ডিনেভিয়ান তখন শব্দ পাবে যেগুলো ওয়াই দিয়ে শুরু হয়। গার, জিয়ার, জায়ার, স্ক্যান্ডিনেভিয়ান হ্যাজ আউটস্টেড ওয়াইফ। জায়ার মানে এক ধরনের জিনিস যেটা বেঁকে 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 যাচ্ছে, মানে জেনারেলি স্টেয়ার কেসের ক্ষেত্রে জায়ার শব্দটাকে ইউজ করা হয়, যা কনস্ট্যান্টলি বাঁকছে, টুইস্টেড। গিফট, আমি গিফট দিচ্ছি, স্ক্যান্ডিনেভিয়ান ওয়ার্ড হ্যাজ আউটস্টেড হুইপড। কেটল, স্ক্যান্ডিনেভিয়ান শব্দ, তোমরা কোনো চা রাঁধো, চেটল নাকি ওয়ার্ড, তাকে উড়িয়ে দিয়ে চলে গেছে। ফলে এই পরিবর্তন এসছে। একই রকম ভাবে often a good old English word was lost since it expressed the same idea as the foreign word. The Scandinavian verb take replaced Old English niman. Niman Old English word, Scandinavian verb take মানে নেওয়া, আমরা জানি। Cart took the place of the Old English smeden. কাট মানে কেটে দেওয়া, সেটা Old English smeden কে সেইটা নিল। স্কাই খুবই বিখ্যাত শব্দ, Old English ছিল ওয়ালেন। তাহলে আমাদের বেসিক ওয়ার্ড কাট, স্কাই, এগুলো পর্যন্ত স্ক্যান্ডিনেভিয়ান ইন নেচার। এরপরে আমরা যাব সেই সমস্ত এক্সাম্পলে, দোজ হু আর সেন্স শিফটিং। সেন্স শিফটিং মানে যেখানে সেন্সটা পরিবর্তন হচ্ছে, মানেটা বদলাচ্ছে। কেসেস ওয়্যার দ্য নেটিভ ফর্ম হ্যাজ সার্ভাইভ। নেটিভ ফর্ম মানে, নেটিভ মানে কি? নেটিভ মানে ওল্ড ইংলিশ ফর্ম। ওল্ড ইংলিশ ফর্ম যেখানে সার্ভাইভ করেছে, বাট the meaning adopted is that of the corresponding Scandinavian word. যেখানে নেটিভ ফর্মটা সার্ভাইভ করেছে কিন্তু যে মানেটা এসছে সেটা স্ক্যান্ডিনেভিয়ান ওয়ার্ডে, অর্থাৎ অ্যাকচুয়ালি নেটিভ শব্দটা রয়েছে কিন্তু মানে পাল্টে গেছে। খুব ইন্টারেস্টিং। সো ফর এক্সাম্পল, the old, খুব ইম্পর্টেন্ট ওয়ার্ড, the old English word dream, স্বপ্ন, originally meant joy, আসল মানে ছিল আনন্দ। But in the Middle English, it assumed the modern meaning vision of the night, রাত্রির যে vision। কোথেকে আসে? মধ্যযুগীয় ইংল্যান্ডে। কিভাবে? Taken from the corresponding Old Norse draumer and Danish drom, which had the meaning vision of the night. তাহলে draumer এবং drom শব্দ থেকে ইংলিশ ওয়ার্ড ছিল ড্রিম, ওল্ড ইংলিশ নেটিভ ওয়ার্ড, এর মানে ছিল আনন্দ। কিন্তু পরবর্তীকালে মধ্যযুগীয় ইংল্যান্ডে, মিডিয়েভাল ইংল্যান্ডে ওল্ড নর্স এবং ড্যানিশ ড্রাউমার এবং ড্রম থেকে স্বপ্নের মানে এখন যা ভিশন অফ দ্য নাইট, রাত্রিবেলা যা দেখা হয়, সেই মানেতে ট্রান্সফর্ম হয়। আগের মানে ছিল জয়। একই রকম ভাবে ওল্ড ইংলিশ ব্রেড, ব্রেডের মানে ছিল ফ্র্যাগমেন্ট, অংশ, রুটির অংশ। The word has survived but adopted in Middle English the modern meaning loaf. সো এটা একটা মানে ছিল ফ্র্যাগমেন্ট, এখন যে মডার্ন ইংলিশ লোফ, লোফ মানে আমরা জানি পাউরুটি। পাউরুটি মানে এটা পেরেছিল ড্যানিশ ওয়ার্ড ব্রড থেকে। ব্রড মানে ছিল পাউরুটি, ব্রেড, ব্রেডটা ব্রড হয়ে গেল, মানে ব্রেডটা থাকলো, ব্রডের মানেটা, লোফ মানেটা নিয়ে চলে এলো। একই রকম ভাবে ওল্ড ইংলিশ ব্লুম, ব্লুম মানে কি? ফোটা, অ্যাকচুয়ালি লমা থেকে এসছে। মেন্ট মাস অফ দ্য মেটাল, ব্লুম মানে ছিল মেটাল বা রডের বা কোনো একটা পার্টিকুলার, আমরা বলতে পারি ধাতুর একটা অংশ। The word remains adopted in the Middle English, the modern sense শাইন। ব্লুম মানে অনেক ক্ষেত্রে শাইন হয়, ব্লুম মানে কোনো কিছু ব্লুমিং অফ দ্য ফ্লাওয়ার্স, ফোটা হয়, সেটা স্ক্যান্ডিনেভিয়ান ওয়ার্ড থেকে নেওয়া হয়েছে, ব্লমা থেকে। মনে থাকবে। একই রকম ভাবে ডোয়েল, ডোয়েল মানে আমি জানি his dwell is in, he dwells in শিমুর, সে শিমুরে থাকে। to remain in a place, একটা জায়গায় থাকা। ওল্ড ইংলিশ ওয়ার্ড dwell তার মানে ছিল to lead astray, ধ্বংস হওয়া। the boy is leading towards astray by smoking, সে ধ্বংস হচ্ছে। সো এই মানে ছিল dwell মানে ধ্বংস হওয়া ওল্ড ইংলিশে। the word remains but adopted the modern meaning to remain in a place, মানেটা বদলে গেল। এই মানেটা হচ্ছে একই জায়গায় থাকা। from the meaning of the corresponding Scandinavian word, Scandinavian শব্দ dwell থেকে মানেটা পাল্টে গেল। ফলে এইরকম ভাবে পাল্টেছে। খুব ইন্টারেস্টিং। ওল্ড ইংলিশ গিফট, আগে ছিল ইফট। গিফট meant the price paid by a suitor in consideration of receiving a woman to wife. The price paid by a suitor in consideration of receiving a woman to wife, ফলে মানে ওয়াইফের কাছ থেকে
কোনো একজন সুটার যখন একজন ওম্যানকে প্রপোজ করে এবং পরবর্তীকালে সে তার ওয়াইফ হয়, তার জন্য তাকে যে জিনিসটা সে প্রেজেন্ট যে প্রাইসটা পে করে, তখনকার দিনে সেই প্রাইস পে করতো। তো তোমরা জানো যে তখনকার দিনে ম্যানদেরকে উইমেনদের বাড়িতে আর কি, যেটা আমরা ডাউরি বলি এখন আর কি, যেটা উল্টো হয়, সেই ডাউরিটা প্লেস করতে হতো একজন ম্যাসকুলাইন মেম্বারকে ফেমিনাইন হাউসে, ঠিক আছে? তো সেই যে গিফটটা, যেটা মানেটা ছিল এই একটা স্পেসিফিক কনটেক্সটে, the price paid by a suitor in consideration of receiving a woman to wife, ওম্যানকে ওয়াইফ হিসেবে পাওয়ার জন্য যে প্রাইসটা পেড করতে হতো একজন সুটারকে তার বাড়িতে, সেইটা এক সময় পাল্টে গিয়ে তার মানে উপহার টানায়। বাট দ্য মডার্ন মিনিং which is general, মানে উপহার মানে যে কোনো ধরনের উপহার, এটা তো আর প্রাইস দেওয়া নয়, not specific, has been taken from over the meaning of the Scandinavian word. Scandinavian word gift থেকে এই শব্দটা এসছে। একই রকম ভাবে ওল্ড ইংলিশ আর্ল, আর্ল একটা পার্টিকুলার পজিশন, নোবেলের হায়ারার্কি পজিশন which meant nobleman, but the modern meaning is something specific. Nobleman ranking between marquis and viscount, viscount এবং মার্কুসের মাঝখানে হচ্ছে আর্ল, তার আগে আছে ডিউক। এই যে পরপর হায়ারার্কিক্যাল শব্দ, হায়ারার্কিক্যাল মিনিং, এটা স্ক্যান্ডিনেভিয়ান থেকে এসছে and has been taken from the meaning of the old Norse jarl, jarl থেকে আর্ল শব্দটা এসছে এবং মানেটা পাল্টে গেছে। বলো, ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার। একই রকম ভাবে আমরা দেখতে পাচ্ছি সার্ভাইভাল অফ দ্য স্ক্যান্ডিনেভিয়ান ওয়ার্ডস ডিউ টু দ্য এগ্রিমেন্ট উইথ দ্য আদার নেটিভ ওয়ার্ডস। অনেক ক্ষেত্রেই হয়েছে সাম স্ক্যান্ডিনেভিয়ান ওয়ার্ডস হ্যাভ সার্ভাইভড বিকজ দে এগ্রিড so well with other native words that they were readily associated with these native words. এত ভীষণ ভাবে ওল্ড ইংলিশ নেটিভ ওয়ার্ডের সঙ্গে অনেক স্ক্যান্ডিনেভিয়ান ওয়ার্ড এত বেশি পরিমাণে মিলে গেছে, এত মিলে গেছে যে তারা রয়ে গেছে। এক্সাম্পল দিচ্ছি, ফর এক্সাম্পল ওল্ড ইংলিশ নাউন এন্ড অ্যাডজেক্টিভ ডেথ and dead had corresponding old English verb steer fan and sweltern. স্টিওর ফ্যান এবং সোয়েলটনের সঙ্গে এর মানেটা একই, তোমরা এখন বুঝতে পারছো, কারণ এই ওল্ড ইংলিশ ভার্ব স্টিওর ফ্যান ছিল এবং সোয়েলটন ছিল, আর এদিকে ছিল ডেথ এন্ড ডেড। এবার কি হলো, স্ক্যান্ডিনেভিয়ান ভার্ব ওয়াজ ডেয়া, মিন্স ডাই। This dea was more easily associated with the old English death and dead. এর ফলে এই যে ভার্বটা টু ডাই, এই ভার্বটা কিন্তু এই স্ক্যান্ডিনেভিয়ান থেকে ওল্ড ইংলিশে চলে গেল এবং ওল্ড ইংলিশে দুটো ভার্ব স্টিওর ফ্যান এবং সোয়েলটন, কঠিন কঠিন দুটো শব্দ যেটা ডেথ এবং ডেডের সঙ্গে যাচ্ছে না, উড়ে গেল। The old English sweltern and steer fan and sweltern, they actually got omitted. So dea was felt a much more fitter expression for the idea to die. মারা যাওয়ার সঙ্গে dea যাচ্ছে, মানে ডেথ আর ডেড আছে, dea কে তুলে নাও এবং steer fan এবং sweltern কে উড়িয়ে দাও। এইভাবে কিন্তু ভাষা সার্ভাইভ করে। একই রকম ভাবে সিমিলারলি the Scandinavian word সাইটে, যেটা মডার্ন ইংলিশে সিট বলা হয়, বসার জায়গা, was adopted because it agreed so well with the old English verb to sit and to sit. এর সঙ্গে এই সাইটে শব্দটা খুব ভালো যায়, তাই নিয়ে নাও। একই রকম ভাবে Scandinavian want survived because of its agreement with the old English wanting and wanna to want. You wanna this means to want. So এই শব্দটা স্ক্যান্ডিনেভিয়ান শব্দের সঙ্গে যাচ্ছিল, মানে স্ক্যান্ডিনেভিয়ান ওয়ান শব্দের সঙ্গে যাচ্ছিল, অতএব তুলে নাও। এইরকম ভাবে ভাষার ক্ষেত্রে বহু আমরা বলতে পারি অন্য ভাষার শব্দ চলে আসে এই ভাষাতে। বিশেষ করে স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্স যে জায়গাতে খুব ভীষণভাবে দেখা যায় ওল্ড ইংলিশের ক্ষেত্রে, প্রোনাউন এবং প্রিপোজিশন। এই জন্য আমি বলি যে অনেক স্ক্যান্ডিনেভিয়ান ওয়ার্ড ছাড়া তোমরা ওল্ড ইংলিশ শব্দ প্রোনাউন্স করতে পারবে না বা ব্যবহার করতে পারবে না। ফর এক্সাম্পল, প্রোনাউন্স লাইক দে, দেম, দেয়ার, as has been pointed out before, are Scandinavian. এটা প্রত্যেকটি Scandinavian, but they are not the only Scandinavian pronouns to be found in English. Both same, though not primarily pronoun নয়, have pronominal uses রয়েছে and of the Scandinavian use. একই রকম ভাবে preposition like till, like fro, like to and fro, for example, এই শব্দগুলো কিন্তু প্রত্যেকটাই স্ক্যান্ডিনেভিয়ান থেকে নেওয়া হয়েছে।
অনেক অ্যাডভার্ব স্ক্যান্ডিনেভিয়ান থেকে নেওয়া হয়েছে, লাইক অ্যালফট, অ্যাথওয়ার্ড, আই মানে এদিকে এসো, আই মানে এভারও হয়, সিমলি, এগুলো প্রত্যেকটাই স্ক্যান্ডিনেভিয়ান থেকে নেওয়া হয়েছে। ভার্ব, ফর এক্সাম্পল টু বি, যে ভার্বটা, finally the present plural r of the verb to be is a most significant adoption. ফলে স্ক্যান্ডিনেভিয়ান ল্যাঙ্গুয়েজ ছাড়া ইংলিশ ল্যাঙ্গুয়েজ কিন্তু ইউজ করা প্রায় মুশকিল হতো। আচ্ছা, যে জিনিসটা অনেক সময় প্রশ্ন পড়ে, 5 নম্বরে প্রশ্ন করতে পারে, write down the characteristic differences between the Scandinavian element and the French element. আমরা স্ক্যান্ডিনেভিয়ানটা পড়ে ফেললাম, ফ্রেঞ্চটা আমরা পড়িনি, আমরা পড়বো। ডিফারেন্সটা কি? ডিফারেন্সটা আমি আগেই বলে দিচ্ছি। প্রথম ডিফারেন্স হচ্ছে সোশ্যাল স্ট্যান্ডিং এর ডিফারেন্স। মাথায় রাখতে হবে যে ইংল্যান্ডের রুলার ছিল ফ্রেঞ্চরা, স্ক্যান্ডিনেভিয়ানরা এসেছিল, মিলে গেছে। এর ফলে দুটো যে ক্লাস, সেই ক্লাসের মধ্যে একটা পার্থক্য হচ্ছে যে স্ক্যান্ডিনেভিয়ান ওয়ার বেসিক্যালি সেটলার্স, দে ডিড নট বিলং টু দ্য রুলিং ক্লাস। ফলে তারা একে অপরে একটা এথনোলিঙ্গুইস্টিক কমিউনিটি হিসেবে প্রায় দে অ্যাকচুয়ালি lived with one another as brothers in a very good and congenial environment, যেটা কিন্তু ফ্রেঞ্চদের ক্ষেত্রে ছিল না। এর ফলে কি কি ডিফারেন্স? Thus, French represents the ruling, the rich, the refined and the aristocratic elements in the English nation. English nation এর সমস্ত aristocratic element কে ফ্রেঞ্চ রিপ্রেজেন্ট করে। আমরা অনেক পরে শব্দ দেখবো। ফর এক্সাম্পল, আমরা ইংলিশে যে ওয়ার্ডটা ব্যবহার করি ক্লোথ, সেটা ফ্রেঞ্চে হচ্ছে অ্যাপারেল, কস্টিউম, একটা খুবই অ্যারিস্টোক্রেটিক ওয়ার্ড। ফর এক্সাম্পল, the English word, there was no English word in French, it is perfume or fragrance. এই যে আর্টিফিশিয়াল যে গন্ধ বা সুগন্ধ, এটা ফ্রেঞ্চ ওয়ার্ড থেকে এসেছে, কারণ ফ্রেঞ্চ পারফিউম ওয়াজ রিয়েলি ফেমাস। ফলে ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স অন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ ওয়াজ ভেরি মাচ aristocratic and sophisticated in nature. বুঝতে পারছো? কারণ ফ্রেঞ্চরা রুলিং ক্লাস ছিল, স্ক্যান্ডিনেভিয়ানরা রুলিং ক্লাস ছিল না। Scandinavian words are homely expressions for things of everyday use, প্রত্যেকদিনের ব্যবহারের জন্য। আমরা দেখেছি বেঞ্চ থেকে শুরু করে আই, উই, দে, মানে বেসিক ওয়ার্ডস, দে আর ভেরি ডেমোক্রেটিক, খুব গণতান্ত্রিক বলতে পারি, কারণ প্রত্যেকে ব্যবহার করতে পারে। Few of the French words have gone into the speech of the people. খুব কম শব্দ আছে যেটা ডাইরেক্টলি লোকের কথার মধ্যে, কমন পিপলের কথার মধ্যে গিয়েছিল। They are used only by the upper classes. Scandinavian words মানে ফ্রেঞ্চদের সময়ে খুবই কম ফ্রেঞ্চ ওয়ার্ড কমন পিপলরা ইউজ করতো। While on the other hand, Scandinavian words have gone into the speech of the people. They are used by the high and the low alike. So French words are felt as foreign stocks on account of their length. Many are the foreign words, while on the other hand, the shortness of the Scandinavian words agrees with the monosyllabic character of the native words. আমরা আগেই বলেছি English language কিন্তু basically a language of the monosyllable, প্রচুর পরিমাণে monosyllabic words, যে monosyllable মানে যেখানে একটাই syllable, only monosyllabic word, by monosyllabic, the monosyllabic word, up আর দুটো trisyllabic, class monosyllabic, উচ্চারণ করছি যখন একটাই সিলেবল উচ্চারণ হচ্ছে, ঠিক আছে, তাকে মনোসিলেবল। ইংলিশ আর মনোসিলেবিক, ফেল্ট মনোসিলেবিক, অ্যাজ মনোসিলেবিক। ফলে ইংলিশ ল্যাঙ্গুয়েজ, এই জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজকে ম্যাসকুলাইন ল্যাঙ্গুয়েজ বলা, অনেক বেশি পুরুষালী, মানে পুরুষালী কথাটা এগেইন আমি বললাম ম্যাসকুলাইন ল্যাঙ্গুয়েজ, অটো এসপারসন বলেছেন, কারণ তিনি ইচ্ছে করে একটা স্টিরিওটাইপিফিকেশন করার চেষ্টা করেছেন। মনোসিলেবিক মানে প্রিসিশন, ছোট্ট ছোট্ট মানেই পুরুষালী করে ধরা হয়েছে, যে পুরুষরা কম কথা বলে, মহিলারা বেশি কথা বলে, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি, যেটা আমাদের সোসাইটি সব সময় করে, যে ধরনের ভুল স্টিরিওটাইপিফিকেশন। ফলে এইভাবে কিন্তু মনোসিলেবিক ওয়ার্ডস আগে আমাদের সময় পড়তো ইংলিশ অ্যাজ আ ম্যাসকুলাইন ল্যাঙ্গুয়েজ, এখন আর পড়ে না পরীক্ষায়, তোমাদের সিলেবাসের মধ্যেও নেই। ফলে the shortness of the Scandinavian words agrees with the monosyllabic character of the native words. তোমাদের নেটিভ যে ওয়ার্ড, monosyllabic ওয়ার্ডদের সঙ্গে খুব ভালো করে যায়, সেই জন্য they are very much common with one another. While French words represent high intellectual and emotional subjects or fashionable matters, Scandinavian words represent conversational matters in daily life. প্রত্যেক দিনের জীবনে কথা বলার জায়গাতে এই স্ক্যান্ডিনেভিয়ান ওয়ার্ডকে
ইউজ করা হয়। এই জন্যই অটো ইয়েস পারসন, এই জন্যই অটো ইয়েস পারসন এই ফেমাস কথাটা বলেছেন, an Englishman cannot thrive or be ill or die without Scandinavian words. They are to the language what bread and eggs are to the daily fare. একজন ইংরেজ, একজন ব্রিটিশ সাহেব cannot thrive, thrive শব্দটা অ্যাকচুয়ালি স্ক্যান্ডিনেভিয়ান শব্দ, অর বি ইল অসুস্থ হতে পারবে না, এমনকি অর ডাই মৃত্যুবরণ করতে পারবে না স্ক্যান্ডিনেভিয়ান শব্দ ছাড়া। কারণটা কি? কারণটা প্রথমত এগুলো প্রত্যেকটাই স্ক্যান্ডিনেভিয়ান শব্দ, আর দ্বিতীয়ত এই ভাষাটা এত বেশি পরিমাণে ল্যাঙ্গুয়েজের মধ্যে ঢুকে গেছে যে লাইক দ্য ব্রেড এন্ড দ্য এগস আর টু দ্য ডেইলি ফেয়ার, ব্রিটিশদের প্রতিদিনের জীবনে পাউরুটি এবং বাটার এবং ডিম দিয়ে তারা ব্রেকফাস্ট করে, সেটা যেরকম তাদের জীবন চর্চার পার্ট, সেরকম ভাবে স্ক্যান্ডিনেভিয়ান শব্দগুলো তাদের জীবন চর্চার পার্ট। অনেক সময় an Englishman cannot thrive or be ill or die without Scandinavian words. They are to the language what bread and the eggs are to the daily fare. 5 নম্বরে এরকম কোটেশন দিয়ে কোশ্চেন করতে পারে, এক্সপ্লেন, তখন তোমাকে যে কথাটা বললাম সেটা এখানে এরকম এক্সপ্লেনেশন দেয়া আছে, এটাকে এক্সপ্লেন করতে হবে, বলতে হবে। French words, for example, represent high intellectual or emotional subjects or fashionable matters in general, while the Scandinavian words represent conversational matters of the daily life, less intellectual, খুব ভীষণ ভাবে ঢুকে পড়েছে তাদের জীবনে, ঢুকে পড়েছিল। এমনকি as for example এই স্ক্যান্ডিনেভিয়ান ওয়ার্ডস থ্রাইভ, ডাই, ইল, এগুলো স্ক্যান্ডিনেভিয়ান শব্দ, তাহলে এগুলো ছাড়া এমনিতেই ব্রিটিশরা মারা যেতে পারবে না। ফলে এই দিয়ে আমি আমার মোটামুটি স্ক্যান্ডিনেভিয়ান এই তোমরা এই জায়গাটা পড়ে নেবেই, মানে সেম জিনিসটাই এক্সপ্লেন করেছে, যে বেসিক শব্দ যেগুলো বললাম, ফাদার, মাদার, ক্যান, কাম, সিট, এই ওয়ার্ড গুলোকে এত বেশি পরিমাণে বেসিক ওয়ার্ড স্ক্যান্ডিনেভিয়ান থেকে বড় হয়েছে। বেসিক ওয়ার্ডস লাইক নাইফ, উইন্ডো, সিস্টার, গিভ, গেট, টেক, ওয়ান্ট, স্কাই, দে, দেম, দেয়ার, তোমরা সব এগুলোর মানে জানো, যেগুলো তোমরা প্রত্যেক দিন ইউজ করো, সেগুলো প্রত্যেকটাই স্ক্যান্ডিনেভিয়ান ভোকাবুলারি থেকে নেওয়া হয়েছে। এখানে কিছু বেসিক ইউনিভার্সাল কোয়েশ্চেনের এক্সাম্পল দেওয়া আছে কিভাবে আসে, এইভাবে আসে। এক্সামিন দ্য স্ক্যান্ডিনেভিয়ান ইনফ্লুয়েন্স অন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ, nature and significance, write a short essay on the loan element of the Scandinavian loan element in English with reference to the historical background of the contemporary narrative. এইরকম ভাবে বিভিন্ন ধরনের প্রশ্ন আসে, এবং এই প্রশ্নগুলো আসে যেগুলো বললাম এই অটো ইয়েস পারসনের এই ওয়ার্ডটা কোড করে, এবং ফ্রেঞ্চ এবং ইংলিশ এবং স্ক্যান্ডিনেভিয়ান ভোকাবুলারির মধ্যে বা তাদের বড়োইং এর মধ্যে কি কি ডিফারেন্স রয়ে গেছে। সো থ্যাংক ইউ, আজকের ক্লাস এখানেই শেষ, মোটামুটি 1 ঘন্টার মধ্যে ক্লাস করতে পেরেছি। হ্যাঁ বলো স্যার, বলছি কোন ইনফ্লুয়েন্স থেকে বেশি শব্দ এসেছে, ল্যাটিন না অন্যগুলো থেকে? দুটো থেকেই এসেছে অ্যাকচুয়ালি, স্ক্যান্ডিনেভিয়ান থেকে 29%, ল্যাটিন থেকে 29%, ফ্রেঞ্চ থেকে 29%, তাহলে প্রায় পাশাপাশি তুলনা করলে প্রচুর শব্দ এসেছে, প্রচুর। আমার ধারণা ইটালিয়ান একটু, ল্যাটিন থেকে মনে হচ্ছে, দেখতে হবে, দেখলাম একবার দেখে নিচ্ছি, দাঁড়াও, ল্যাটিন থেকে একটু কম কি মনে হচ্ছে, ল্যাটিন থেকে একটু কম 26 বা কিছু একটা হবে, কিন্তু দুটো থেকেই, ফ্রেঞ্চ থেকে 29, স্ক্যান্ডিনেভিয়ান থেকেও 29 আমার যতদূর মনে পড়ছে। দাঁড়াও, এক সেকেন্ড, আসলে আমার এই পাওয়ার পয়েন্টটা লোড করছে দেরিতে। ল্যাটিন 29, ফ্রেঞ্চ 29, স্ক্যান্ডিনেভিয়ান ওল্ড নর্স গাছবিকে 26, স্ক্যান্ডিনেভিয়ান একটু কম, ফ্রেঞ্চ আর ল্যাটিন প্রায় একই নিয়েছে। ওকে স্যার। বেশ, আর কোনো প্রশ্ন তোমাদের? কালকে আমি ফ্রেঞ্চ এলিমেন্ট বা ফ্রেঞ্চ ইনফ্লুয়েন্স অন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে পড়াবো, বেশ ইন্টারেস্টিং। ওটা পড়াবো, পড়ালেই মোটামুটি তোমাদের 3টে মেইন ইনফ্লুয়েন্স হয়ে যাবে। তারপরে আমি শেক্সপিয়ারের ইনফ্লুয়েন্স, বাইবেলের ইনফ্লুয়েন্স একদিন পড়াবো, একদিন স্ট্যান্ডার্ডাইজেশন পড়াবো, এইসব পড়াবো। স্ট্যান্ডার্ডাইজেশন আর গ্রোয়িং জেন্ডার ব্যালান্স একদিনেই পড়িয়ে দেবো। বাইবেল আর ফ্রেঞ্চ মনে হচ্ছে, বাইবেল আর শেক্সপিয়ার মনে হচ্ছে আলাদা দুদিনে পড়তে হবে। মোটামুটি জুন মাসের শেষে হিস্ট্রি অফ ইংলিশ ল্যাঙ্গুয়েজ শেষ হয়ে যাবে, সরি জুন মাস নয়, সরি মোটামুটি মে মাসের শেষে
জুন মাসের শুরুর আগেই, আর আর 8টা-10টা লাগবে ক্লাস। বেশ, ঠিক আছে কোনো প্রশ্ন না থাকার ফলে আমি এখানে closing the recording. এই রেকর্ডিংটা কি ক্লোজ করা যাচ্ছে না, দাঁড়াও। সম্ভবত এই কম্পিউটারের একটু প্রবলেম হওয়ার জন্য রেকর্ডিংটা স্টপ করাটাই মুশকিল হচ্ছে। হ্যাং করছে, বুঝতে পারলে? শেষ, তোমরা কি আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, কিন্তু যেহেতু এই রেকর্ডিংটা অফ হচ্ছে না, তোমাদের কিছু বলার রয়েছে? বলো। দাঁড়াও 1 মিনিট, দাঁড়াও দেখি।